নমস্কার, আমি ডাক্তার অর্ণব দত্ত, মনোচিকিৎসক। আজ আমি একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা প্রায় প্রত্যেকের ঘরেই এই সমস্যাটা এখন দেখা যাচ্ছে। ইনফ্যাক্ট আমরা যে সাইকিয়াট্রিস্ট বলুন, সাইকোলজিস্ট বলুন, তারা এই সমস্যায় কিন্তু খুবই জর্জরিত এইসব রুগীদের নিয়ে। সেটা হচ্ছে নেশা। এখন DSM-5 যেটা আমেরিকান সাইকিয়াট্রি থেকে বেরোয়, তারা বলছে নেশা এখন দু রকম, একটা সাবস্টেন্স, একটা নন সাবস্টেন্স। অর্থাৎ সাবস্টেন্স মানে বরাবরই ছিল, যেটা তামাক, অ্যালকোহল, তারপর ড্রাগস, গাঁজা, এই জাতীয় জিনিস, যেটাতে আপনি কিছু খাচ্ছেন বা পান করছেন। আর একটা হচ্ছে নন সাবস্টেন্স, এটা মোবাইল গেম হতে পারে, লটারি হতে পারে, কম্পিউটার অ্যাডিকশান হতে পারে, ফেসবুক অ্যাডিকশান হতে পারে, এই জাতীয়। আজকে আমি নন সাবস্টেন্স নিয়ে আলোচনা করছি না, আজকে আমি খালি সাবস্টেন্স অর্থাৎ এই বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, ড্রাগস এইসব নিয়ে আলোচনা করব মানে এখান থেকে আপনি কি করে বেরোবেন বা আপনারা বুঝবেন কি করে আপনার বাড়ির লোক সেই নেশায় আসক্ত হয়ে গেছে। দেখুন, প্রত্যেকটা নেশায় 3টে পার্ট থাকে আমরা বলি, সেটা হচ্ছে প্রাথমিক পর্যায় বা প্রাইমারি পার্ট, সেকেন্ডারি পর্যায় বা দ্বিতীয় পার্ট, ক্রনিক পার্ট বা চলমান পার্ট বা চলমান অংশ। এবার প্রাইমারি পার্টের ক্ষেত্রে কিছু লক্ষণ আছে। সেটা হচ্ছে মানুষ যখন প্রথম নেশা করা শুরু করে, সেটা বিড়ি দিয়েই হোক কি মদ দিয়েই হোক, তার মধ্যে একটা লজ্জাবোধ কাজ করে। সে তখন লুকোনোর চেষ্টা করে, অথচ বাড়ির ছাদে গেল, আত্মীয় স্বজনকে লুকোলো বা বন্ধু বান্ধবকে লুকোলো, সে একা একা করছে বা সে নির্দিষ্ট কি নেশাকর বন্ধুর সঙ্গেই নেশা শুরু করলো, বাইরের বন্ধুরা জানতে না পারে, সেইভাবে শুরু করে। এখন এই প্রাথমিক পর্যায়ে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, এখান থেকে বের করে আনা রুগীকে খুব সোজা। তবে প্রথমেই আমি আলোচনার প্রথমে একটা কথা বলতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে কোনো নেশা, সে সাবস্টেন্স হোক নন সাবস্টেন্স হোক, সেই ক্ষেত্রে কিন্তু রুগীর 50% ইচ্ছে থাকা দরকার। বাকি 50% আমরা ডাক্তার, বাড়ির লোক, আমাদের ওষুধ সব কিছু মিলিয়ে আমরা দেখি। কিন্তু রুগী যদি নিজের ইচ্ছে না থাকে, সেটাকে আপনি রিহাবে দিন, মেন্টাল নার্সিংহোমে দিন, যেখানেই দিন না কেন, সে কিন্তু ওখানে থাকবে, যখন সুস্থ থাকবে, যেহেতু ডিটক্স হবে, মানে শরীর থেকে, কিন্তু মন থেকে ডিটক্স না হলে বাইরে বেরিয়ে আবার নেশা করবে। এবং বাড়ির লোকের একটা বড় সাপোর্টও এক্ষেত্রে খুব প্রয়োজন হয়। যাই হোক, ওটা আমি পরে আসছি। প্রাথমিক পর্যায়ের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এদের মধ্যে লজ্জাবোধ থাকে। তখন যদি আপনারা কোনো থেরাপিস্ট, কোনো সাইকিয়াট্রিস্ট, কোনো সাইকোলজিস্টের কাছে নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু ওকে নেশা থেকে বের করাটা অনেক সোজা হয়ে পড়বে, কারণ তখন সে কাউন্সেলিংটা খুব ভালোভাবে নিতে পারবে। এছাড়া আমি যেহেতু হোমিওপ্যাথি করি, আমি হোমিওপ্যাথি ডক্টর, তাই আপনার পক্ষে সুবিধাও হবে বা আমাদের পক্ষে সুবিধাও হবে সাইড এফেক্ট ছাড়া ওকে এই জায়গা থেকে বের করে আনা। সেকেন্ডারি পর্যায়ে কি? সেকেন্ডারি পর্যায়ে হচ্ছে তার লজ্জা একটু হলেও ভাঙে। সে তখন সামাজিক গ্যাদারিং, বিয়েবাড়ি বা বন্ধুদের পিকনিক, এইসব জায়গায় যেখানে নেশা করা যাবে না, সেখান থেকে তারা এড়াবার চেষ্টা করে, বা সেখানে গেলেও যারা নেশা করে তাদের সঙ্গে একটা দল পাকিয়ে নেশা করার চেষ্টা করে, বাড়ির লোকেদের কাছে অল্প লুকোয়, কারণ তারা তখন জেনে যায়, অনেকে বাড়িতে বসেও তখন খাওয়া শুরু করে, কিন্তু বাইরের লোকেদের কাছে লুকোবার চেষ্টা করে। এটাও কিন্তু খুব ভালো লক্ষণ, তার মধ্যে অন্তত কিছুটা হলেও লজ্জাবোধ, অপরাধবোধ কাজ করছে। আর 3 নম্বর পর্যায় নিয়ে কিছু বলার নেই, এটা সবচেয়ে খারাপ পর্যায় বা চলমান পর্যায়, মানে এই পর্যায়ের পরে মৃত্যু, শরীর খারাপ সবটাই হয়। সেটা হচ্ছে আপনার ক্রনিক পর্যায় বা চলমান পর্যায়। এতে কি হয়, তার মধ্যে আর কোনো লজ্জাবোধ থাকে না। পাড়ার লোক, বাড়ির লোক, এলাকার লোক সবাই জেনে নেশাখোর। সে বাড়ির লোকেদের সঙ্গে নেশার জন্য খারাপ ব্যবহার করে, টাকা চুরি করে, ছোটোখাটো ক্রাইম করে, কাজকর্ম করে না, সারাদিন নেশা করে পড়ে থাকে, যে যেটা নেশা করে। এবং তার সামাজিক, মানসিক, অর্থনৈতিক সব কিছুই, শারীরিক সব কিছুই তার পক্ষে ক্ষতির জায়গা তৈরি করে। অর্থাৎ তার সব দিক থেকে সে ক্ষতিগ্রস্ত হয়। এবং তার সঙ্গে তার আরও কিছু শরীরের কন্ডিশন দেখা যায়, যেটা আমরা বলি ডিমেনশিয়া ট্রিমেন্স। এবার তার সঙ্গে যুক্ত হয় আরও অন্যান্য অনেক অর্গানের সমস্যা। এবার আমি ধীরে ধীরে একটু একটু করে বলছি। প্রথম কথা মানসিক ক্ষেত্রে দেখা যায় একদম সিজোফ্রেনিয়ার মতো, অর্থাৎ তার ডিলুশন, হ্যালুসিনেশন সবটাই থাকে। অর্থাৎ সে ভ্রান্ত ধারণা তৈরি করে, তার বিরুদ্ধে অভিযোগ করছে, তাকে হত্যা করার চেষ্টা করছে, সেগুলো উইথড্রয়ালের সঙ্গে একসঙ্গে চলতে থাকে। আর একটা হচ্ছে হ্যালুসিনেশন, মানে ভুলভাল দেখা, ভুলভাল শোনা, যেটা কোনো অস্তিত্ব নেই। এছাড়া অ্যাসোসিয়েটেড ডিস্টারবেন্স, অর্থাৎ আবেগের খুব পরিবর্তন হয়। সে হট করে রেগে যায়, হট করে দুঃখ পায়, হট করে কান্না শুরু করে, হট করে হাসি শুরু করে। বাড়ির লোক খুব কনফিউজড হয়ে যাচ্ছে, কী করবে সে নিজেও বুঝতে পারে না। এবং
তার বাড়ির লোকও বুঝতে পারে না, সে অকাতরে দান করতে পারে, অকাতরে ধার দিতে পারে, আবার তার জন্য ফেরত দিয়ে নেবে তার জন্য কোনো ব্যাপার থাকে না, আবার টাকা শেষ হয়ে গেলে পাশের বাড়ির লোকের কাছে টাকা চায়, সেই টাকা কেউ কোনোদিন ফেরত পায় না, এরকম সব ব্যাপারগুলো চলতে থাকে। পরে বাড়ির লোকও সমস্যার মধ্যে পড়ে এবং পাড়ার লোক, আশেপাশের লোক, আত্মীয় স্বজন সবাই সমস্যার মধ্যে পড়ে। শুধু তাই নয়, এরা গিয়ে গিয়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে, পাড়ার লোকের, সেক্ষেত্রে একটা মানে থানাগত সমস্যা হয় বা আইনগত কোনো সমস্যা হয়, সেটাও হতে পারে। তারপরে আর কি হয়, হাত পা কাঁপা শুরু হয়, যেটা আমরা পার্কিনসন বলি। এবং এই হাত পা কাঁপা কিন্তু পার্মানেন্ট তৈরি হয়। যদি কেউ অনেক দিন ধরে নেশা করে, এই হাত পা কাঁপা কিন্তু কোনো ওষুধই আর ভালো হয় না। ওষুধ খেতে হয় কিন্তু একটুখানি ভালো থাকার জন্য, কিন্তু সেইভাবে যদি তার মধ্যেও নেশা করে তাহলে ওষুধও কাজ করবে না। সে আপনি যে প্যাথিতেই দেন, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, যে কোনো প্যাথিতেই আপনি যান না কেন, ওষুধ কিন্তু কাজ করবে না। কারণ তখন আপনার সারা শরীরে টক্সিন বা বিষ ছড়িয়ে গেছে, আমরা একটা স্নায়ু বিষ বলি নেশাকে। এছাড়াও কারো থাইরয়েড বেড়ে যায়, কারো কোলেস্ট্রল বেড়ে যায়, কারো কিডনি ফাংশন প্রবলেম হয়, কারো লিভার ফাংশনে প্রবলেম হয়, কারণ একটার সঙ্গে একটা ইন্টার রিলেটেড। এই ক্ষেত্রে কী করতে হয়, ওপিডি করে আমরা প্রাণপণ চেষ্টা করি এটাকে জায়গা থেকে বের করা। কারণ আমাদের এখানে প্রথম লক্ষ্য থাকে যে কোনো নেশার ক্ষেত্রে যেন নেশা না করে। তারপর সেই ওষুধ খেলো, তাতে তার ডিটক্সও হলো প্লাস বেরিয়ে গেল। কিন্তু ক্রনিকের ক্ষেত্রে দেখা যায় ঠিক ওপিডি করে কাজ হয় না, কারণ সে তখন ওপিডির বাইরে, তখন সে আমার ডাক্তারদের হাতের বাইরে, তখন তাকে ভর্তিই করতে হয়। কিন্তু ভর্তি করলে যে ভালো হবে তা নয়, তাকে তারা ডিটক্স করা হয়। কিন্তু মন থেকে তো ডিটক্স করা সম্ভব নয়, সেটা তার নিজের বোধের ব্যাপার। সেখানে কাউন্সেলিং করা হয় এবং চেষ্টা করা হয় যাতে বাইরে বেরিয়ে নেশা না করে। কিন্তু যারা অধিকাংশই দেখা যায় যে বাইরে বেরিয়ে নেশা করে, সেক্ষেত্রে সাইকোলজিস্টের সঙ্গে, সাইকিয়াট্রিস্টের সঙ্গে বা রিহ্যাবিলিটেশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হয় এবং রুগীকেও বুঝতে হয় এটা তার কত বড় ক্ষতি করছে। কিন্তু বাড়ির লোককেও বুঝতে হয় যে ব্যাপারটা চেপে না রেখে ডাক্তারের সঙ্গে আলোচনা করা। অনেক বাড়িতেই আছে, ঠিক আছে, বাড়িতে বসে মদ খাচ্ছে, বাড়িতে এনে দিই। তারা জানেও না নিজের হাতে নিজের পরিবারের মানুষকে হত্যা করছে। কারণ আজ যেটা সে বাড়িতে বসে বসে খাচ্ছে, পরে কিন্তু সারাদিন সে খাবে এবং তার উপায় হবে না, কিছুই হবে না। এবং মানুষ যার কাছে লুকোতে চায় আশেপাশের লোককে, তার নেশাখোর স্বামী বা নেশাখোর ভাই বা নেশাখোর ছেলেকে, আলটিমেট কিন্তু পাড়ার লোক জেনেই যায়, সবাই জেনেই যায়, তখন সবাই ছিছি করে। শুধু তাই নয়, যে নেশা করছে সে তার কেরিয়ারকেও ধ্বংস করে নেয় এবং সেইখান থেকে বেরিয়ে যাওয়ার পর সে একটা অ্যাডিক্টের যে ছাপ থাকে তার শরীরে, সেই ছাপটা কিন্তু তাকে সারা জীবন বহন করতে হয়। এবং কিছু ক্ষেত্রে দেখা গেছে এই অ্যাডিকশান ছাপ নিয়েও মানুষ নেশা থেকে বেরিয়ে এসছে এবং অনেক ভালো কাজ করেছে। এরকম উদাহরণ বহু আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই উদাহরণটা খুবই কম। তার কারণটা হচ্ছে রুগীদের মধ্যে সেই সেন্সটাই থাকে না এবং রুগীর লোকের বাড়ির লোকেদেরও সেন্স থাকে না এই জায়গা থেকে তাকে বের করা। এবং আমরা এরকমও দেখেছি যারা খুব বেশি নেশা করে তারা কিন্তু খুব বড় ক্রিমিনাল হয়ে যায়, অর্থাৎ সমাজবিরোধী হয়ে যায়। কারণ নেশার জন্য টাকা জোগাড় করতে হয় তাদের, কারণ তাদের জন্য অনেক টাকাটাই তাদের কাছে দরকার। কারণ একমাত্র একটা জিনিস নেশা, যেটা আপনি ধারে কোথাও পাবেন না। এবং নেশা করতে গেলে আপনাকে ধার করতেই হবে, না হলে আপনি পুরো উঠতে পারবে না। এবার আমাদের দেশে দুটো মাত্র নেশাকে গ্যারান্টি দেওয়া হচ্ছে, একটা তামাক আর একটা হচ্ছে মদ। এছাড়া গাঁজা, ড্রাগস এগুলো কিন্তু ইলিগাল। তার ফলে এগুলো করতে গিয়েও তারা কিন্তু একটা অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ে। এবং সিগারেট, মদেও ক্ষেত্রে শরীরে ভীষণ ক্ষতি হয়, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু ড্রাগ, গাঁজা এগুলো তো পাওয়াই যায় না, এগুলো এরা জোগাড় করে ইলিগাল পথে বা মানে অনৈতিক পথে বা আইন বিরুদ্ধ পথে। সেটাও কিন্তু একটা অপরাধ জগতের সঙ্গে এদের যোগাযোগ হয়ে যায়। এটাও কিন্তু একটা মানুষের জীবনের ক্ষেত্রে খুব ডেঞ্জারাস ব্যাপার, খুব সাংঘাতিক ঘটনা। তাই প্রাথমিক পর্যায়ে যখন এই নেশার ব্যাপারটা থাকে, অর্থাৎ যখন আপনারা দেখছেন যে আপনার স্বামী বা আপনার ভাই বা আপনার পুত্র বা আপনার কাছের মানুষ বা আপনার বোন, আপনার মা, যাই হোক, এখন ছেলে মেয়ে উভয়ই নেশা করে, ফলে খালি ছেলেদের দোষ দিয়ে লাভ নেই। তা যখন প্রাথমিক পর্যায়ে থাকে তখনই কোনো থেরাপিস্ট, কোনো সাইকিয়াট্রিস্ট, কোনো সাইকোলজিস্ট এরকম কোনো মানুষের কাছে আপনাকে অবশ্যই নিয়ে আসা উচিত। তার সঙ্গে একটা কথা জানিয়ে রাখা উচিত, যারা ড্রাগের নেশা করে তারা কিন্তু খুব অ্যালোপ্যাথিটা পছন্দ করে। আমি কোনো প্যাথিকে ছোটো করছি না, কিন্তু কেন করে, কারণ অ্যালোপ্যাথি ড্রাগ দিয়ে কিন্তু নেশাটা হয়, কারণ তারই কুট ফর্ম দিয়ে নেশার বস্তু তৈরি হয়। তাই তারা চেষ্টা করে এই নেশাটা বাদ দিয়ে ওই ডাক্তারের ওষুধ এক গালা বেশি করে খেতে। তাই বাড়ির লোকের উচিত হচ্ছে সে যেন একটা বা দুটো, ডাক্তার যেরকম বলে দিয়েছেন তার বেশি ওষুধ যেন সে না পায়। দেখুন, রিহ্যাবিলিটেশন বা মেন্টাল নার্সিংয়ে থাকলে এটা নিয়ে কোনো চিন্তা নেই, যখন সে বাইরে বেরোবে তখন তাকে দেখতে হয়, এই ব্যাপারটা কিন্তু দেখতে হয়, যেটা আমাদের হোমিওপ্যাথি দিয়ে নেশা করে কোনো লাভ নেই, কারণ হোমিওপ্যাথি দিয়ে নেশা হয় না। তাই আপনাদের ভাবতে হবে যে আপনার সন্তান, আপনার ভাই, আপনার মা, আপনার বাবা, আপনার বোন, আপনি যাই সম্পর্ক বলুন না কেন, তাকে নেশা থেকে বার করাটা ভীষণ দরকার। নেশাকারী তাকে ক্ষতি করে না, একটা গোটা সমাজ, একটা গোটা পরিবার, একটা গোটা দেশের পক্ষে এটা খুব ক্ষতিকারক। তাই নেশা থেকে আপনারা বেরিয়ে আসুন এবং নেশাখোর যদি দেখেন আপনার বাড়িতে কেউ হয়ে গেছেন, প্রাথমিক পর্যায়ের সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। তাকে অন্তত ওই জায়গাটা বেরোবার জায়গাটা সুযোগ করে দিন এবং তাকে নতুন করে জীবনটা তৈরি করতে দিন। ধন্যবাদ।